ভোটের পরেও নির্যাতনগুলো যেগুলো হয় সেগুলো নারীদের উপরেই বেশি হয়। নির্বাচনের আগে আদিবাসী এলাকাগুলোতেই টার্গেট থাকে যে এরা যদি আমাদের ভোটটা দেয় তাহলে আমরা জিতে যাব, আর এদের ভোটটা যদি আমি না পাই তাহলে তো আমি এই এলাকায় হেরে যাব। ওই জন্য ওদের মানে বাই ফোর্স যে আমাকে এই জায়গাতে ভোট দিতেই হবে, এই এলাকার ভোট আমাকে নিতেই হবে, এইভাবে তাদের উপর জোর জুলুম চালানো হয়। এবং ভয়ভীতিকর পরিস্থিতি, যেমন খড়ের পালায় আগুন, তারপরে হয়তো আদিবাসী পাড়াগুলোতে রাত বিরাতে লোকজন পাঠানো, এগুলো ভোটের পরেও নির্যাতনগুলো যেগুলো হয় সেগুলো নারীদের উপরেই বেশি হয়। যেমন গতবারে এক নারীকে জানা গেছে যে ও ভোট দেয়নি। তিনটা নির্বাচন, এগুলো তো কোনো নির্বাচন হয় নাই। ওই নির্বাচনগুলোতে কি আপনাদের উপর কোনো অত্যাচার হয়েছে? হ্যাঁ, হয়েছে। কেন হলো? কারণ তো পার্টি তো এক দল এক পার্টি, ওখানে নির্যাতন হওয়ার কারণ কি? কারণ ওদের পক্ষে দুইজন দলের পক্ষে দুইজন ছিল, প্রার্থী ছিল। এই প্রার্থী হতে গিয়ে আরেক প্রার্থী হয়নি, দলীয় প্রার্থী দুইজন দাঁড়াইছে। তো তখন মনে করেন যে এই পার্টি এই হয়নি, তাহলে ওই আরেকজন যে হয়নি তার দলের লোক গিয়ে হামলা করছে। যেমন 18-র যে নির্বাচন হলো তখন মানে এক নারী শোনা গেছে যে সে এই দলকে ভোট দেয়নি, তাকে পরে রাতে মেরেই ফেলা হয়েছে। সেটাকে আবার চালিয়ে দেওয়া হলো কি যে বিয়ে বাড়ি থেকে আসার পথে ও মারা গেছে। মেরে ফেলে তাকে কলা গাছের সাথে বেঁধে রাখা হয়েছে, কলা গাছের একটা ইয়েতে এমনি পেঁচায় রাখা হয়েছে। এবং বোঝাই যাচ্ছে যে এটা আমরা প্রশাসনের কাছে গেলাম, থানায় গেলাম, তার নামে কেসও নেওয়া হলো না। তো সে সময় প্রশাসনও একটা ভয়ে থাকে কোন পক্ষে যাবে, কোন দিকে যাবে। এই জন্য আমি মনে করি যে নির্বাচনের আগে যে আদিবাসী জনগোষ্ঠীকে কিছু প্রশিক্ষণ দেওয়ার যদি ব্যবস্থা করা হয়, আদিবাসী যে সংগঠনগুলো আছে তাদের নিয়ে বসা, প্রশিক্ষণ দেওয়া, সচেতন করা, কিভাবে ভোট দিবে, ভোটের পরে বা ভোটের সময় কিভাবে তাদের চলাফেরা করতে হবে। আরেকটা বিষয় বলি যে ভোট চলাকালীন আবার যে সহিংসতাগুলো হয়, ধরেন যে একদল এসে ওখানে কিছু করে গেল। মানে গতবারে আমি পর্যবেক্ষণও ছিলাম, গতবারের আগের বারে 18 সালে, তখন দেখলাম যে যারা ঘটনা ঘটাইছে তারা সব তো পালাই গেল, এখন ওই জায়গায় তো কাউকে ধরতে হবে। তখন ধরছে এক আদিবাসী এমনি দাঁড়াইছিল, তাদেরকে তুলে নিয়ে গিয়ে থানায় ওর নামে মামলা হয়ে গেল। তো এখন ওকে আবার ছাড়াবে কে? ভয়ে আর কেউ যাচ্ছে না। তো এই ভোটের চলাকালীন সময়ে হয়তো কেউ দাঁড়াই দেখতেছে কে পুলিশ আসলো না বিডিআর আসলো, তাদেরকে দেখতে গিয়ে ওরাই আবার ধরা খাইয়ে চলে যাচ্ছে। তো এগুলো যদি সচেতনতা বৃদ্ধি করা হয় তাহলে হয়তো ভালো হবে। আর এনআইডি কার্ডের বিষয়ে বলছিলাম যে এনআইডি কার্ডে আদিবাসীদের নামগুলো তো কঠিন, হ্যাঁ, যে টাইটেলগুলো আমাদের, যেমন কোনো জায়গায় নামকে যেমন সরেন, মুর্মু, মার্ডি, এগুলো নামকেই আবার ওরা টাইটেল বানাচ্ছে, টাইটেলকেই নাম বানাচ্ছে। তাহলে ওই বাবার নামের সঙ্গে মায়ের নামের সঙ্গে মিলছে না, তখন হয়তো ভোট দিতে গিয়ে বা অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রেও তার সমস্যা হয়ে যাচ্ছে। আরেকটা সমস্যা হয় এই যে নামগুলো যে সে সংশোধন করবে, নির্বাচন অফিসে গিয়ে দরখাস্ত করা বা এগুলো করা, সেটাও তো একটা ভেজাল হয়ে আছে। সেই জায়গায় একটু যদি সহজ পদ্ধতি করে দেওয়া হয় তাহলে এনআইডি কার্ডগুলো সহজে পরিবর্তন করা যাবে। সহজ উপায়ে কিভাবে তারা পরিবর্তন করতে পারে সেটার একটা করা দরকার। আর স্থানীয় সরকারের বিষয়ে বলছিলাম যে আদিবাসী এলাকাগুলোতে আদিবাসী নারী প্রতিনিধির যে বিষয়টা, যেমন আমরা বলছি যে 3টা মৌজা মিলে একটা নারী থাকবে। তো তিনটা মৌজা মিলে যখন একজন নারী থাকতে, তখন তো এক প্রার্থী থাকতেছে। তো তিনটা মিলে 3টার জন্য 3জনই থাকুক, সেটাই তো ভালো হয়। এর কারণ এখানে নারী তো এমনিই পিছিয়ে পড়া, সেখানে আবার 3টা মৌজা মিলে একজন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।